নিবেদিতার বয়ানে ধৈর্যটি প্রসাদ চট্টোপাধ্যায়। ইংল্যান্ডে এই শহর আমাকে আচ্ছন্ন করে। সারা দিন রাত বর্ষা ঝরে রক্তে শিরায় এই ছিনছিনে শীতার্ততা। হেঁটে চলে ফিরছে বুদবুদ, ছাতার তলায় এক আর্দ্র আত্মীয় জনজীবন। মায়া বাড়ে ক্রমশই, এত নিজের মানুষ। আহা, বাবা যেন হেঁটে যাচ্ছেন, ওই অবিকল বাবা। উইম্বলডনের গির্জার সামনের রাস্তায় হাতে ধরা বই, হাঁটু ঢাকা লং কোট, ঢোলা ট্রাউজার। থাকে থাকে বাবার বই ভরা তাক আজও আমাকে আবিষ্ট রাখে। সুদীর্ঘ 18 বছর আমি প্রিয় সুরে বাইবেল পড়িনি। কাল রাতে তবে কি বাবাকেই স্বপ্নে দেখেছে? এত ঝকঝকে কোনো স্মৃতি যদি হয়, স্বপ্ন স্বপ্ন হারায়। স্মৃতি বাড়তে থাকে সত্যি জীবনের ফাঁকে। স্বপ্ন আসে, স্বপ্ন থামে, স্বপ্ন হাঁটে, স্বপ্ন ডাকে। বৃদ্ধটি হোঁচট খেলেন, ছাতা খসে গেল হাত থেকে। আমার শরীর সহসা স্বপ্ন ভেঙে সেই দিকে। মন খুঁজে আবহ কোন এক ভারতের শহর। লন্ডন নয়, ওয়েলসের প্রিয় মানুষ তোমার শহরও নয়। ভারতের কোনো এক বিজারিত শহর, পল্লী গন্ধময়। বাবার মুখেই ভারতের গল্প শুনেছি, নির্যাতিত তবুও সুন্দর। সেই সব মানুষেরা বুদ্ধর সন্তান তারাই। রূপকথা বুনেছি মনে মনে। বাবা বলতেন, এদেশকে যতই ভাবি স্বদেশ, আঙুল ওঠে। ওই হেঁটে যাচ্ছে এক আইরিশ। মন্তব্যের হীনমন্যতায় দগ্ধ হই। যিশুর কাছে কোনো উপলব্ধি লুকোইনি কোনোদিন। স্বজাতির ক্লিন্নতায় যেন না হারাই সম্প্রীতি, এই প্রার্থনা করেছি সব সময়। তবুও বেদনা বন্যা নামে, শোক হয়। ভারতের কথা, বেদনা গহীন রূপকথা বলতে বলতে তিনি অলৌকিক ব্যথায় ভেঙে পড়তেন। তবু আমার মনে হয় লন্ডন নিজের শহর, কত চেনা জন। আইরিশ পল্লীর চেয়েও আমার এই শহরই প্রিয়। আজ দুপুর থেকে বাবার কথা খুব বেশিবার পড়ছে মনে, ভারত স্বপ্নের অনুষঙ্গে। কাল রাতে স্বপ্নে যে শহর দেখেছে তা লন্ডন সদৃশ। তাই কি অচেনা লাগেনি? সার সার বাড়িঘর, রাস্তা এঁকে বেঁকে চলেছে। শাড়ি পরা মেয়েরা আঁকড়ে বুকে পুষ্পপাত্র হেঁটে যাচ্ছে এক মন্দিরের দিকে। এই ছবি বাহ্যত আমি কখনো দেখিনি জাগ্রত স্থিতিতে, কোনো চিত্রে বা ম্যাগাজিনে। আজকের সকাল নতুন বার্তা আনবেই আমি জানতাম। ভারতের এক ধর্মযাজক এসেছেন ইংল্যান্ডে। তার সাজ রাজকীয়, বক্তব্যের জাদু জালে শিকাগো হয়েছে বেসামাল। সন্ধে ঘরোয়া প্লেনামে কথা সভায় নিমন্ত্রণ পেলাম। অবাক লেগেছে। যতবার ভেবেছি এই অভূতপূর্ব অনুষঙ্গের কথা। রাতের স্বপ্ন তবে কি অযথা নয়? কোনো এক নির্দেশ কি তবে অলক্ষ্যে কার্যকর হতে পারে? হবে। প্লেনাম, প্রথম দর্শন, 1895। পাম গাছে ঘেরা বাড়ি, সামনে দীর্ঘ এক লন। আজও বৃষ্টি সারা দিন ধরে, ভেতরেও ভেজা অন্বেষণ। কিছুই জানি না, এক তীব্র নির্দেশ, বুঝি দহন প্রতিম, তবু লাগে বেশ। ওয়েস্ট এন্ডের এক বসার ঘর, শীতার্ত এক বিকেল রবিবারের। ফায়ার প্লেসে আগুন শৌখিন,
সামনে বসে চাইল্ড সিস্টেম। রাফেলের চিত্র থেকে নামা দিব্য শিশুর প্রাচ্য তর্জমা, শিশুর মতো কোমল দৃষ্টি চোখে, আগুন চাপা আগুন পোশাকে। শ্রোতা ঘরে জনা 15-16। দহন আমার প্রলম্বিত হল। স্বামীজির বক্তব্য ইংল্যান্ডে। যদি পণ্য বিনিময় চলতে পারে 13 নদী 7 সমুদ্র পথ ধরে, তবে মনের বিনিময় কেন হবে না মানুষে মানুষে? পূর্বে পশ্চিমে দূরত্ব কি কোনো সীমা আজকের দিনে? কেন আমরা শুনতে চাই না অন্যের কথা? আনন্দ বা নিবিড় কোনো ব্যথা যদি ভাগাভাগি করি, আত্মীয়তা বাড়ে। আমি তাই এত দূর থেকে পশ্চিমে আসছি বারবার। বিপণন আমার কাজ নয়, কাজ সংস্থাপনার। তোমরা এর শরীর দেখছ, দেখতে কি পেয়েছ আমার মন? মিশলেই দেখতে পাবে, অথচ তার নিয়ন্ত্রা আছেন গোপনে। তাকে আমরা আত্মা বলে ডাকি। ভারত ধর্মের হোতা ভাবে তাঁকেই। এই আত্মা এক অবিনশ্বর, স্বর্গ কামনা সেও নিম্ন স্তরে। আমরা আত্মা উপলব্ধির জাতি, বিশ্বাসে আস্থাহীন, মানি প্রত্যক্ষানুভূতি। সুগভীর এই স্বরধ্বনি মৌলিক ও অননুকরণীয়। আপাত বিজ্ঞানহীন প্রবাহের মাঝে এই সব কথা কানে নিয়ত বেজেছে। এক সময় শেষ হয় সব সভাই। ওই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছে সবাই। নব্য আধুনিক যুব শ্রোতার দল বলেছেন খুব লঘু ছলে, এসব কথা নতুন কিছু নয়, পূর্বশ্রুত বলে বোধ হয়। নতুন সকাল হয় প্রথাগত, রাত আসে ঠিক রাত্রির মতো। নিয়মে পেরিয়ে যায় কয়েকটা দিন, ধীরে ধীরে বাজে ঋণ ঋণ। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বাজতে থাকে সব সময়ই, খুশি বা দুর্যোগে। শব্দময় শ্লোক থেকে অর্থ ঝরে পড়ে মার্গ সঙ্গীতের মতো আত্মার ভিতরে। দহন গভীর হয় আরো। এর আগে কখনো কাহারও কণ্ঠে প্রথাময় বক্তব্যে এত পাইনি অর্থ সুতীব্র। তবে কি তিতিক্ষাই সৃষ্টির কারণ? ত্যাগী ধ্বংসমুখীন, আবার ত্যাগী সংবরণ। কি আমি তেজিব স্বামী? অর্থ গার্হস্থ নেই। আমি সাবধানী, নিরপেক্ষ শিক্ষা নিয়ে করি গবেষণা। উইম্বলডনের স্কুলটা তোমায় দেখানো হলো না। 1896। ত্যাগের সংজ্ঞাহীন নিঃসঙ্গতায় বছর ঘুরল। ভিক্টোরিয়া স্ট্রিটের ক্লাসরুমে ফের ছুটলুম, স্বামী এসেছেন। এবারের আয়োজন প্রয়োজন মতো, ভঙ্গি আরো সুচারু সংহত। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর। শুনলাম ভারতের এই মহতি বিশ্বাস, স্বামী সব পরীক্ষার জন্য আছেন তৈরি। তিনি প্রচারক এই তত্ত্বেরই। প্রতীচ্যের বিজ্ঞান মনস্কতা যদি মেশে ভারতের চিন্তার সাথে, তবে প্রকাশ্যে অতীত বর্তমান বিদীর্ণ করে ভবিষ্য হাসবে মধুর হাসি চিরায়ত সত্যের আসরে। সংস্থাপনার এই কাজ অতি জরুরি। ভারতকে বাঁচাতে তাই দৌড়াদৌড়ি করতে জোগাড়। মানুষটি ঘুরছেন দুয়ারে দুয়ারে, প্রাচ্য সন্ন্যাসীর বেশে প্রতীচ্যের বর্ণাঢ্য শহরে। এই পৃথিবীর শেষ ধূলিকণা যতদিন মুক্তি পাবে না, ততবার জন্মাবে বোধিসত্ত্ব, বাধ্যত গ্রহিতার শর্তে। বুদ্ধকে অস্বীকার করে কোনো ভারত বাইরে বা ঘরে কখনো বলেনি একটি কথাও। বুদ্ধই বুদ্ধ প্রণেতা, বুদ্ধই বুদ্ধের নেতা। বুদ্ধ কি 500 বছরে বোধিসত্ত্বর পথ ধরে এসেছিলেন জেরুজালেমে?
স্বামী, তুমি বালক প্রতিম, রূপ কথা সাজাতে সাজাতে কখন যে আমাকে বাজাতে একেবারে বীণাটির মতো প্রগাঢ় সুরে সংহত। লীন লয়ে বেজেই চলেছে। সভা শেষে দীর্ঘ পদব্রজে যেতে যেতে এপ্রিলের ঝরা পাতা পায়ে পায়ে সরে সরে যেত, সরে যেত জৈব ক্লান্তি। অমরতা পথপ্রান্তে ধরা দিত রামধনু সেজে। স্বামী হয়ে উঠছেন আরো জোরদার, আরো মর্যাদাময়। সিসেম ক্লাবের শিক্ষা বিষয়ক বক্তৃতায় ভাবতেই পারেনি উনি আসবেন। কোনো প্রস্তুতি ছাড়া এই সভা যেন চিরকাল মনে রাখার মতো। অল্প সময়ে শিক্ষিত এত শ্রোতা জড়ো হবেন ভাবা যায়নি। সবাই মন্ত্রমুগ্ধ। সম্পূর্ণ কায়াহীন বিষয়কে কি করে গড়ে তুলতে হয় আবেদনমূলক ও শরীরময়, তা শিখলাম স্বামীর বক্তৃতায়। অতি সুগভীর চিন্তা, বিরল সে মনন। শুধু আস্বাদন নয়, দখল করার ইচ্ছে হলো মনে। ইংরাজি আমার মাতৃভাষা। শুধু দেশকে মর্যাদাময় করার আশায় স্বামী এক বিদেশি ভাষায় যে দৃপ্ততায় কথা বললেন, তা আমাকে দীর্ঘ জড়তা থেকে মুক্তি দিল। তারপর ক্রমে ক্রমে অনুকৃতির মধ্যে দিয়ে তৈরি হলাম আমি। আমার উইম্বলডনের স্কুল, তাকে দেখানোর ইচ্ছা প্রতুল। মনে কুণ্ঠা ছিল গাঢ়। স্বামী করলেন প্রতিকার। দেখলেন প্রাণাধিক প্রতিষ্ঠান আমার। দেখতে দেখতে বিহ্বল হলেন। তার দু চোখে উষ্ণ ভাগীরথী, যেন প্রাচ্যের সেই নদী যা ভারতের শিক্ষাহীন অনাহারী শত শিশুদের জন্য বয় ক্রমাগত। আমার লন্ডন নিয়ে ছেলেবেলার শখ, সাজানোর বাতিক, হে যেন পুতুল খেলার হক। নিজের শহর আমার মতো করে আমি নিয়ত সাজাতে পারি। একদিন স্বামী ক্রুদ্ধ হয়ে জানালেন, দ্বীপের মধ্য থেকে সংস্থাপনা বা লেনদেন কার্যকর নয়। পৃথিবীর অন্য গ্রামের দারিদ্র্যের সুযোগে লন্ডন সেজেছে রূপবতী। এইসব চিন্তা বাদ দিতে হবে। মন যাবে মহাজাগতিকে। স্বামী, কি এই মহাজাগতিক? আমি পারবো নিতে কি তোমার জীবন নীতি? তোমার দেখানো পথে হেঁটে যেতে পারবো তো? ক্রমাগত সত্তা থেকে পরিণামে, মায়া থেকে আত্মায় মুক্ত হতে হতে এই বন্ধন ভেঙে ফেলি তোমার নামে। নিয়ে চলো আমাকে ওই উত্তরণের পথে। আমি তৈরি কি হয়েছে সত্যি? স্বামীকে গ্রহণ করবেন, নেবেন সাথে? দোলাচল ভেঙে ফেলি, অন্তরে নত জানু হই। শক্ত করি মন, বলি মা ভই, জানাই আমার ইচ্ছের কথা। সাথ দাও, করো আমায় ভারত দুহিতা। স্বামী বিস্মিত, পলকে সামলে নিয়ে সানন্দে বলেন, আমার কাজ করতে সমাপন। আমি বহু পুনর্জন্মের প্রতিবন্ধে স্বীকৃত আছি। সমস্ত সহকার করব আমরণ। তুমি ভারতের কন্যা হতে চাও বা না চাও, বেদান্তের পথে যাও বা না যাও, যেন পুরুষের প্রতিশ্রুতি হাতের দাঁত, ঋজু, অপ্রতিরোধ্য ও অনিবার্যতা। ইতিহাসের পুনরাবৃত্তি, জন্মান্তরের হিন্দু প্রতীতি, হিন্দু পরিব্রাজকের রেশ ভবিষ্যেও দেখবে ইউরোপ। মানুষ খুঁজবে অরূপ, ভাসবে প্রেমে, ত্যাগেই মানুষ উঠবে জেগে। স্বামী ফিরলেন ঘরে, আমাকে সর্বশান্ত করে। ক্রমাগত সমস্ত সত্তার মধ্যে ভারত বাজতে লাগলো নিঃশব্দে। যে কোনো ভূমিকায় রাজি আমি, আমাকে কাজে লাগাও স্বামী। এই প্রথম শিক্ষার চেয়েও কোনো মানুষ আমার কাছে হলো বেশি প্রয়োজনের। এ আমার ব্যক্তিগত বিশ্বাস তো নয়। এমন ভ্রম, এমন প্রশ্ন ছেয়েছে হৃদয়ে। ক্রমে ক্রমে সাজিয়েছি মন,
প্রলম্বিত করব না জীবন। এবার যাব রাজার দেশে, মনের ভিতর ভিক্ষুণীর বেশ, অথচ ওপরে সেজেছি যেন কিছু নয়, যেন কিছু নয়। যেমন সবাই যায় ভারতে বেড়াতে, তেমন বাস বেশে রাজার প্রদেশ থেকে শাসিতের দেশে। তীব্র প্রতিক্রিয়ায় আমি হতে চাই প্রজা, দিন থেকে দিন। রাজা, তোমার কাছে প্রতিপল প্রতিদিন। এই আমার প্রায়শ্চিত্ত, প্রাচ্যকে পাশ্চাত্যের শোষণের। এই আমার প্রেম ভক্তি, স্বয়ং সিদ্ধ মনোভূমের রাজনের প্রতি। ভারত যাত্রা 1898। আকাশ জুড়ে গাংচিলেরা, দীর্ঘ ডানায় পরিশ্রমের রেশটুকু নেই। উড়ছে উড়ছে, উড়েই যাচ্ছে ক্রমাগত। নীল নামক একটি রঙই পর্যাপ্ত। দূরে দূরে সবুজ লাল হলুদ ছিল সকাল সকাল, ক্রমে তারাও নীল হয়েছে। মধ্য দুপুর, ঢেউ ভাঙার শব্দ ছিল শোনার মতো। এখন শব্দ অভ্যাসময়, নৈমিত্তিক। একা, বড় আর্ত এ শব্দ। একা, বড় করুণ ছন্দবদ্ধ। স্বামী, তোমাকে ডাকি কল্পনায়। ডেকের ওপর তুমি, কত নিজের লোক, যেন ছেলেবেলার বন্ধু। কত ছড়ার স্মৃতি, যেন সপ্তাহান্তে বেড়াতে চলেছি ওয়েলসে। কিছুক্ষণ শৈশবে, অবশেষে পরিবর্তিত রূপ। কাল্পনিক কথোপকথন। স্বামী, তোমার শুকিয়ে ডেকের হাতলে কোনো মরচে নেই। ধিঙ্গিরা নাচে ধেই ধেই প্রত্যেক কেবিনে কেবিনে। সুরের ফোয়ারা ফেনা গড়িয়ে পড়ছে ভূমি, উদ্বৃত্ত জীবন দুর্দম। মার্গারেট, স্বপ্ন নয়, অন্তরে রেখো না বিস্ময়। ওই দিকে আমার স্বদেশ ভূমি, ছুঁয়ে দেখো অবিকল তুমি, অবিকল তোমার মতন সংশয়ী বালিকা প্রতিম, অবিকল তোমার মতন মাতৃরূপেণ সংস্থিতা। ওই দেখো সর্বহারা বেবুষ্যের ভিড়। ওই শোনো শোকময় মানুষ মানুষীর আত্মকণ্ঠ। দুঃখে থই থই, দুঃস্বপ্নে শিহরিত হই। তোমায় এসব গল্প বলে ভুলিয়ে আনিনি তুলে মোচার খোলার এ জাহাজে। এসেছিল বণিকের সাজে লুটেরা বিদেশির দল। ছল বল কত কৌশল প্রয়োগে সিদ্ধ তারা, যেন আপন তারা হয়নি কখনো। তাহাদের হিংস্র চাবুক ভুলিয়েছে আমাদের সুখ। অতীতে দরিদ্র ছিলাম, অত্যাচারে ভিখারি হলাম। মার্গারেট, রেখো না সংশয়, ফিরে যাও যদি লাগে ভয়। মার্গারেট। স্বামী, তোমার ভারত তোমারই। আমি এক সাধারণ নারী, কয়েকদিন প্রব্রজ্জায় থাকি, দেখি দেশ মেনে নেয় নাকি। তারপর তুমি না চাইলে প্রবাস হবে না দীর্ঘায়িত। স্বামী, মার্গারেট, আকাশের দিকে তাকাও। থরে থরে জমে আছে মেঘ। নৈশব্দ যদি মেনে নাও, বৃষ্টিপাত নির্ঘাত হবে। মার্গারেট। কখন সন্ধে গাঢ় হলো টের পাইনি। চমকে উঠে দেখি আমি একাকিনী। ডেকে কিছু পালক পড়ে গাং শালিকের। চাঁদ ভাসছে টুকরো হয়ে অতলান্তিকে। ভারতের আঁচল। মোম্বাসা, ভারতমুখী এই জাহাজ দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত। এক গৈরিক জলরাশি এসে মিশেছে উন্মত্ত নীল সাগরে। বুঝতে পারছে এ ভাগীরথী। অচেনা পাখিরা উড়ছে। জাহাজের গতি ধীরে ধীরে কমে আসছে। বাতাসে সেই নোনা ভাব নেই। কে আসবে বন্দরে? মিস মুলারের চেনা কোনো ইংরাজ হয়তোবা। আমার জন্য রাজার সময় হবে কি এত ব্যস্ততার মাঝে? হঠাৎই শুরু হলো কাঁপন জাহাজে। ভাগীরথীর চোরা স্রোত
না আমার ভ্রমময় স্তূপ। প্রত্যাশা এই শব্দ ঋণে ভরা। কাউকে অতীতে এ কথা বলেছিলাম বোধ হয়। ইউমো এসে পড়বে কলকাতায়। এটা সত্যি, স্বামী এসেছেন স্বয়ং, দুহাত বাড়িয়ে আমাকে করলেন গ্রহণ। কোনো জড়তা নেই আর আমার। শুরু হলো কাজে নামার প্রস্তুতি। এই স্পর্শ, এই উষ্ণতা, এই আশিস সর্বজনগ্রাহ্যতার অনেক ওপরে। আমি মনে মনে প্রার্থনা করি, না হয় স্খলন কোনো কখনো। কলকাতা, 1898, 28 জানুয়ারি। ট্রাফালগার স্কোয়ার, পিকাডেলি, অবিকল সেরকম রাস্তা গলি। লন্ডন অনুগো আবহ। হোটেলের জানালার নিচে একটি স্টল, হেঁকে যাচ্ছে পসরা নিয়ে। সাধারণ মানুষ সারাদিনই, ভিন্ন মানুষ, ভিন্ন হাওয়া, তবু এত আত্মীয়তায় ছাওয়া। সারা বিকেল কেটে গেল পথ ও পথিক দেখে দেখে। আলখাল্লা পরা মৌলবি, অফিস ফেরতা গৃহী, সুঠাম দেহি শিখ, নিরাসক্ত আনমনা পথিক, ভালুক খেলাচ্ছে স্নিগ্ধ শিশুটি, ফিটান চড়ে ইংরাজ দম্পতি, চাবি ঝনঝন চাবিওয়ালা। কোনো দেশীয় নারী দৃশ্যে এলো না। স্বামীর সংশয় আছে, গুরু ভ্রাতাদের কাছে আমি কতটা হব গ্রহণীয়। সংশয় অমূলক নয়, তবে একথা নিশ্চিত, আমার হবেই জিত। আমার ভেতরের নারী না হোক আদপে সংসারী, তবু মানসিক সম্পর্কের জোড় কি করে জীবনভর রাখতে হয় তা জৈবনিক স্তরে আমার শিক্ষা আছে খানিক। সংসার ত্যাগী মানুষের এই মিলনী সংসার আর এক কন্যা সমাগমে হবে না বিপর্যস্ত কোনো ক্রমে। এ আমার নিভৃত শপথ। দেখো স্বামী, তোমায় কোনো কষ্ট দেবে না মার্গট। এই কটি বছরে রাজার সান্নিধ্য আমাকে যে কাজ করার কথা নিরন্তর ভাবিয়েছে, তার জমি ভারত। উপলব্ধ আমি জাগরণের বার্তায়। মানুষের অন্তর্লীন দেবতাত্মার স্বরূপ প্রচারের প্রয়াস যেন হয় আমার শ্বাস প্রশ্বাস। নারী শিক্ষার কাজেই বোধ হয় আমাকে সাজাচ্ছেন স্বামী। আমার পূর্বাভিজ্ঞতা পরিকল্পিত রামকৃষ্ণ সংস্থার কাজে লাগবে ভাবলেই আমি উজ্জীবিত হই। এ মুহূর্তে সংস্থার পাকা বাড়ি নিঃসন্দেহে সবচেয়ে জরুরি। মিস মুলার চেষ্টা করছেন। স্বামীও চেনা অচেনা সমস্ত মানুষের দোরে দোরে মহতি উদ্দেশ্য নিয়ে ভিখারির বেশে চালাচ্ছেন তীব্র প্রয়াস। দুর্ভিক্ষের ভয়াল সন্ত্রাস স্বামীকে করেছে বিদীর্ণ। ভারতের শোক যেন একইভাবে আমাকে আকীর্ণ করে রাখে। বেলুড়ের বাড়ি, 1898, মার্চ থেকে মে। আমার ইউম ও অলিমা আসছেন কলকাতায়। উন্নত ভাগীরথীর তীরে অপর প্রান্ত বেলুড়ের এক গ্রামে পাওয়া গেছে বাড়ি। চলে যাব সেখানে এ হোটেল ছেড়ে। জড়ানো তারের মতো শেকড়, রূপলি বার্চ, বাদাম বা ওকের নয়, পূর্ণ মঞ্জরি আমের, বাবলার, দু একটি তাল আশেপাশে, বা আরো কিছু অচেনা দেশি গাছ যাদের সঙ্গে আমি পরিচিত নই, ঘিরে রেখেছে এই অপরূপ গঙ্গা তীর। উইম্বলডন কমনের মতো চিত্রটি। অলি বুল ও আমার প্রিয় ইউম চলে এসেছে এ গ্রামে। শিহরণ হচ্ছে এই ভেবে যে কদিন পরে আমরা সবাই তার সাথে পাহাড়ে বেড়াতে যাব। আমার প্রিয় ইউম এ ভ্রমণকে নিয়েছে শিক্ষাতে মননের উৎসার যাত্রা হিসেবে। আমার মনের সমস্ত উন্নয়ন ও উৎকর্ষের ভার যিনি নিয়েছেন তিনিই আছেন সাথে। অতএব নিশ্চিন্তে বাড়াবো পা যে কোনো পথে। মনে হচ্ছে যেন নতুন জীবন শুরু হচ্ছে।
এ প্রাচীন ভবনটির হাল ফিরে গেছে দুদিনেই, ইউমের তৎপরতা ও সংগঠনার গুণে। ভারী সুন্দর হয়ে উঠেছে এই বাংলো। আমার জন্য আলাদা ঘর, মৃদু আলো জ্বলছে পড়ার টেবিলে। জানালায় নদীর আদর ছুঁয়ে যায়। দাঁড়ানো মানুষ, তার হাত, গ্রীবা, কোষ, অনুকোষ। বার্তা আসে ঢেউয়ে ঢেউয়ে। মাঝি নৌকো বেয়ে ঘরে ফিরছেন, গান গাইছেন। তার সোপ্রানো কণ্ঠ নারী প্রতিম ঋণঋণে। মনে হয় এই সুর বিগত জীবনের। আমার অন্তরাত্মার জড়তা ভাঙছে, প্রবিষ্ট হচ্ছে ভারত কোষে কোষে, রক্তে, শিরায়। আজ আমরা 3টি কিশোরী মন, নদী তীরে পিকনিকের আয়োজন। রাজা আসবে, সত্যিকারের রাজা। আমরা রাঁধবো, বাড়বো, গাইবো, বাজাবো। ডানা লাগে কাঁধে, উড়ে উড়ে যাই। পরী সাজি, পাখি সাজি, কখনো বা রাই। কৃষ্ণ খুঁজি নদী তীরে, অরণ্যে হারাই। মেঘ আসে, সূর্য চুরি, যা চাই তাই। শিব স্তোত্র শুনতে শুনতে ঘাস গালিচায় ঘুমিয়ে পড়েছিলুম। মেঘের পরছাইয়া দয়াহীন সরে গেলে রাজাই আপন হয়ে সূর্য আগলেছেন তার প্রশস্ত শরীরখানি দিয়ে। একসময় ঘুম ভাঙে, খেলাও। রাজা চলে যায়, মনে পড়ে বাবার হেঁটে যাওয়া। উইম্বলডন গেট যায়, ঘন্টা বাজে বুঝি। সহসা সে শব্দ হারায় দূরে। নূপুর বাজে, নূপুর বাজে ঝুমুর ঝুমুর আত্মা জুড়ে। মা, 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 আমার ছোট্ট চেহারার এইটুখানি মা। তোমার কথা মনে হচ্ছে কদিন ধরেই, শুধুই তোমার। ঘ্রাণ পাই বালিশে, বিছানায়, আম ফুলে। ঠিকই বলেন স্বামী, ব্রহ্মচর্যেও মা ছাড়। মাকে ভুলে কখনো কোনো সাধন হয় নাকি? নিরাকার থেকে সাকার কল্পনা এক ফাঁকি। তবু সাধারণে নিষ্ঠ হবার যে যোগ, ত্যাগের মধ্যে থেকে সংসারের নৈমিত্তিক ভোগ, ভোগান্তিকে বাদ দিতে যত পারা যায় ভালো। তাই কল্পনায় সাকার ভেবে পুজো করার তালও সঠিক ও সহজ। আর মা, তোমাকে যদি চোখ বুজে ভাবি, তবে সার্থকই হবে সে সাধনা, তাতে সন্দেহ নেই। স্বামী আমাকে বলেছেন এভাবেই চলতে। মা সাকার, মাতৃভাব নিরাকার। এই বোধোদয় সবার হয় না। এই বোধ সহজ হয়ে মোটেই সহজ নয়। রাজাটি আমার মনের কথা সব বোঝে। নির্দেশ এসেছে দক্ষিণেশ্বরে যেতে মার খোঁজে। এই মায়ের কথা আমি অনেক শুনেছি। গুরুদেব রামকৃষ্ণের সহধর্মিণী মা শারদা, স্বামীর গুরু ভাইদের সব্বার মা। মা মা ডাকে ঝালাপালা শ্রবণ পথ এই সন্তানহীনার। সরু পাড়ের সাদা খোলের শাড়ি, ঊর্ধ্বাঙ্গে জামা নেই, নেই কোনো বাহারি অলংকার গায়ে, শুধুই শাড়িটি জড়ানো। ঘোমটাখানি পরিপাটি, মাতা মেরির মতো মাথা ছেয়ে মুখের অনেকটা ঢেকে রেখেছে। সাধারণ স্নিগ্ধ চেহারা। একে দেখে মনেই হয় না এত জ্ঞানী গুণী শিষ্য সবাই লুটিয়ে পড়ে পায়ের। এই দৃশ্য আমি নিজের চোখে দেখলাম। অত্যন্ত গোঁড়া এই ব্রাহ্মণ কন্যার কোনো বাছ বিচার রইল না আমাদের গ্রহণের ব্যাপারে। মা নিজের খাবার আমাদের সাথে নিলেন বেটে, আমার হাতে তুলে দিলেন প্রিয় খাবার। গাল টিপে আদর, খুকিটি আমার বলে ডাকলেন। অবিকল তোমার মতন মা গো। আমাকে ক্ষমা করো মা, বড় কাজের ডাকে আমি ফেলে এসেছি তোমাকে। দীক্ষা। কস্তুরী চন্দন মেখে রয়েছ সুখে থাকার মালিক। শ্মশানের ছাই লেপে ছদ্মবেশে ত্রিলোকপুরী হে ক্ষমতাশালী, এ কোন সাপ দিয়ে ঘিরেছ নিজেকে?
যৌনতা অযৌনতাকে করেছ আড়াল, তুমি শক্তি। হে শিব, তোমাকে প্রণাম। সমস্ত শক্তি আয়ত্ত তোমার, প্রণতি তোমাকে। এই স্তোত্র রাজা নিজে অবিরল গাইতেন। শঙ্করের মূল রচনা, শুদ্ধ সংস্কৃতে। আজ তিনি স্বয়ং শিবের বেশে সেজেছেন। সারা গায়ে ছাই, কেশে জুড়েছেন জটা, হাড়ের কুণ্ডল পরেছেন। তীব্র ভাবাবেগ, উঁচু স্বরে গান গাইছেন। আজ যেন শুক্রবার, সেই দেবদূতেরা মাতা মেরিকে দেবেন যিশুর আগম বার্তা। সামান্য অনুষ্ঠান হিন্দু মতে, কিছু মন্ত্র, কিছু কথা, বুঝিনি সব। তবু গ্রন্থনায় এতটা নিবিড়তা, যেন আত্মার গহনে অবিরল জলের শব্দ শুনি। কোনো দোলাচল নেই মনের মধ্যে। আমি পেলাম দীক্ষা ব্রহ্মচর্যের। স্বামী হলেন গুরু। হাতে ভিক্ষার পাত্র নিয়ে হবে চলা শুরু। এই প্রব্রজ্জা যেন চিরায়ত হয়, নিবেদিতার দেহ ভেঙে যায়। যাক, আমি নবীনা ব্রহ্মচারিণী, প্রয়োগের যৎসামান্য জানি। কিন্তু আত্মার প্রগতি, তাকে প্রয়োগের প্রতি নিষ্ঠাবান। জপ করি, মন্ত্রপাঠ চলে, সন্ধ্যারতি করি। মনও বলে কিছু লঘু চিন্তা, তুচ্ছ মনস্তাপ সরাই। গুরুর শপথ, তার অতিরাগ আমাকে উত্তেজিত করায়। আমি কি সঠিক জানি আমার মানসিক রূপ ও প্রকৃতি? বিভ্রান্তি। বিজ্ঞান বলছে স্বাভাবিক দান্দিক স্থিতি, শুভ গতি। এ কথা ঠিক। আমার চেতনার মাঝে নিজের কতটা সঠিক জানি কি? অজনী সম্ভূত শিব শক্তি, অর্ধনারীশ্বর, প্লেটোনিক কি? তবু শরীরময় প্রিয়জনই মানুষকে তার মননের শীর্ষে নিয়ে যায়। এসব গুরু সবই জানেন। তাকে দেখেই মরণপণের শপথ নিয়েছে। তবুও গ্রীষ্মে তিনি নেই পাশে, এটাই সত্যি। কখনো শিব শক্তির উৎসার, কখনো কৃষ্ণ রাধিকার। সুরময় গীতিমালিকায় প্রবেশিত হই। এ সুর ভাবায়, এ সুর দোলায়। নিবেদিতা, দেখেছ কি ভয়ঙ্কর আকাশ? তীব্র ঝড়ের সূচনা তুমি দেখেছ কি তা? দাঙ্গা গায়ে গায়ে, প্রশাসন আছে মজায়, প্রজারাই লড়ে মরে, সুখে আছে রাজা। প্লেগের কবলে ঝরে যাচ্ছে গরিব ভারত। খানিক আশ্বাস ছাড়া সরকার নীরব এতেও। ওই দেখো, কুয়াশায় ঘিরেছে চাঁদ, রক্তিম আকাশ। নিবেদিতা, পারবে না তুমি? আমি চলে গেলে চালাতে এ কাজ? শুধু সেবা করো। গরিব ভারতবাসী ভুখা মরে গেল। নিবেদিতা, সঞ্জীবিত হও। দণ্ডদাতা সৈনিকের চালও অনেক কাঙ্ক্ষিত আজ কাব্যময় সৃজনের চেয়ে। প্রয়োজনে অশুভ সাধনা করো। ওই দেখো, মাতা কালিকার মূর্তি গাঢ়তর হচ্ছে পশ্চিমে। অশুভ দমনে প্রয়োজনে মা অশুভ রূপে পূজা পাবেন। শক্তি বর্ধনের এও এক রূপ। বলো জয় কালী, জয় কালী। শুভ মানবী মায়ের ঘরে বসে ধীরে ধীরে বুঝিবার আয়োজন আসে। স্বামী বলে চলেছেন অশুভ মূর্তি পূজার কথা। শব্দ মঞ্জরি থেকে ফুল ফোটে, অর্থগ্রহিতার সাজে আমি নত জানি। চোখ বুজে আসে, চম্পক সৌরভ যেন ভাসছে বাতাসে। স্বামী কখন চলে গিয়েছেন টের পাইনি। চোখ খুলে দেখি দাঁড়িয়ে সামনে মাতা ঠাকুরানী। সিঁড়ির দুপাশে ফুল ছিল টবে ফুটে, তারই সৌরভে তবে কি ভরেছে আশ্রম বিধি। নেশা ঝিমঝিম ধ্রুপদী আবহে আস্থিত আমি। কে তুমি মা? সব কি সত্যি যা কিছু বুঝেছি? এই খুকি ওঠ, আপেল খাবিনি? কোনো
কৃত্রিম ধ্বনি কি পেরেছে এই সুর দিতে? কোন নিবৃত্তি, দেহজ চাহিদা, দেশের তাগিদ, মানব মুক্তি, ব্রহ্মচর্য, বৃহৎ শপথ একাকার হয়। যুক্তি তর্ক একরাশ পুঁথি হার মেনে যায় কথা ও কাহিনী। মা এসেছেন, এটাই সত্যি। চিনচিনে ব্যথা, খিদে পেয়ে যায় বহুদিন পরে। হিমালয় ভ্রমণ। মাথায় ট্রাঙ্ক, সুটকেস, বেডিং, বিছানা, কুলিরা চলেছে। পাশে পাশে ব্যস্ত বাবুপনা, অবিন্যস্ত অসংখ্য মানুষ কাছে দূরে, এধারে ওধারে। শিবের ডমরুর উপর ফলের ঝুড়ি, কত পসরা প্ল্যাটফর্মে সম্পূর্ণ বাজার বসেছে যেন। এই দৃশ্য ভারী মজার। আমি কখনো দেখিনি এরকম রেল স্টেশন। ব্রিটিশ কায়দা হলেও এ ভারতেরই প্রাণ। হাওড়া স্টেশন, বেলুর থেকে 30 মিনিটের পথ। আমরা যে যার লাগেজ নিয়েছি হাতে হাতে। সন্ধ্যের ট্রেন, কামরায় পর্যাপ্ত ভিড়। গুরু ভ্রাতাদের সাথে নিষ্ঠা ভরে স্বামী ধীর স্বরে কথা বলছেন জানালার পাশে বসে। সবাই মনোযোগী হয়ে রুদ্ধশ্বাসে শুনছে স্বামীর কথা। আমরা 3 জন একটু আলাদা হয়ে পড়েছি এখন, যেন আমরা দুটি আলাদা দল। স্বামীও এ ব্যাপারে করেছেন নজর। পরের দিন জানালা দিয়ে ভারত দেখতে দেখতে আমার সময় কেটে গেল। যদিও মাঝে মধ্যে 2-4 কথা, একটু আধটু বই উল্টানো। আসলে এরকম সুন্দর দেশ কখনো আমি জীবনে দেখিনি। এদেশের বাতাস গায়ে লাগলে আমি জীবন প্রত্যাশায় নতুন করে সাজতে থাকি। ভারতের সমীকরণ বোঝা বাইরে থেকে দুরূহ, এই সত্য স্মরণ করে আমি এখানেই থাকতে চাই আজীবন। আমার কাজ থাকুক বা না থাকুক, এই আমার মধুবন। নৈনিতাল এক স্বপ্নের স্বর্গরাজ্য। পাহাড়, ফুল, দিঘি, অরণ্য, যা এহবাহ্য সুন্দর, সবই আছে এ শৈল শহরে। সরোবরের জোড়া মন্দিরে ভক্তিভরে পূজারতি করছিল 2 সুন্দরী। শুনলাম এরা দেহোপচারিণী। স্বামীজির বর্তমানে এই ব্রাত্য নারীদের মন্দিরে থাকা অন্যায়, এ মত জাহিরের বিপক্ষে দাঁড়ালেন স্বামী স্বয়ং। বললেন প্রত্যয়ে, আমরা সবাই ভক্ত, সবাই এক, 2 নয়। এ মত তাকে আমরা পরেও বহুবার শুনেছি বলতে, প্রসঙ্গ উপস্থাপনার সুযোগ পেলেই। এ তার গভীর মনের কথা, শিক্ষার নয়, জ্ঞানের নয়, শুধুই প্রেমের। নৈনিতাল ছেড়ে পায়ে হেঁটে আলমোড়ার পথে। রাস্তা চড়াই উতরাই, কোথাও ভেঙে গেছে গাছ। ছায়া ছায়া অরণ্য বহুল পথ। হাঁটছি তো হাঁটছি। বিকেল গড়িয়ে সূর্য কমে কমে আসছে। অনেক হাঁটা পড়েছে, তবু এখনো ক্লান্তি নেই। এই কি তপবন বিধি? হারাই তবে এ অরণ্যে। এ অরণ্যে হারালে, সামনে 2 হাত বাড়ালে ফুলে ফুলে ভরে যায় আমার বেহুশ অঞ্জলি। মন চাইলেই অরণ্যে হারানো যায় না, শতত সঙ্গী অনেকজন। মন চাইলেই শপথ ফেরানো যায় না, যতই গহনে তীব্রতা সে দহনে। সামনে জ্বলছে মশালে আগুন দাও দাও। শতেক সাপদ জানি অরণ্যে আছে। পুজোর গন্ধ ছড়াচ্ছে ওক, বনঝাউ। নির্ভার আমি জানি স্বামী রয়েছেন কাছে। অবশেষে সেই কালিকা প্রতিম রাত্রে গুটি গুটি পায়ে ডাকবাংলোর লনে। সঙ্গী সাথীরা ক্লান্ত হয়েছে যাত্রায়। ঘোড়ার পিঠে সামগ্রী প্রয়োজনের এসে পৌঁছেছে। ক্রমে ক্রমে সব সঙ্গী। স্বামী প্রাণ খোলা, ক্লান্তিবিহীন ভঙ্গি। আলমোড়া। দীর্ঘ তমিশ্রার পর প্রত্যাশিত ভোর। ক্লান্তি ছিল না মনে, তবু এই শরীরই প্রতিবাদী। গ্রন্থিতে গ্রন্থিতে অবরোধ।
আরো কিছু ঘুম বুঝি ছিল জরুরি। পায়ে পায়ে ঘর ছেড়ে বাইরে স্বামী তার সঙ্গীদের সাথে নিয়ে বেরিয়েছেন ভোরের হাঁটায়। শস্পস্থিত শিশিরে আলোর প্রবর্তয়িতা। বন ডালিমের শাখায় বসেছে বিভ্রান্ত রবিন। শিশিরের কেলাস থেকে সাতমাত্রিক রং তার নীলকে করেছে তুমুল সাটিন। রঙিন প্রগল্ভতা আমার অহংকে উছলে দিচ্ছে যেন। এই স্নিগ্ধ প্রভাতেও, মনোরাজনের তীব্র অবহেলা সত্ত্বেও প্রকৃতির রূপে বেহুশ হয়ে পড়ছি ক্রমশই। স্বামীজির উষ্মার কারণ। ব্রহ্মচর্যের দিন স্বামীর অতিরাগ বিধ্বস্ত হয়েছিল শিষ্যার স্বদেশ প্রেমে। ইংল্যান্ডের পতাকা ছিল স্মৃতিতে আমার। ভারতের প্রতি নিষ্ঠা বাড়ছে দিনে দিনে, তবু সবচেয়ে শ্রদ্ধার দেবকল্প সাকার বলতে আমার ইংরাজ পতাকার ছবি এসেছিল মনে। একথা সত্য। আর এই সত্য বলে স্বামীকে পর্যাপ্ত দুঃখ দিয়েছিলাম সেই মহান তিথিতে। রাজা আমাকে বলেননি কোনো কটু কথাই, শুধু নিভৃতে সরিয়ে রেখেছেন তার মনোজগৎ থেকে আমাকে। অধিকার বলে যা পেয়েছিলাম তার অনেকটাই ক্ষয়িষ্ণু এখন। তার সুতীব্র প্রচেষ্টা যা আমাকে ত্যাগের আনন্দময় সড়কে নিয়ে এসেছে তা বহুলাংশে গেছে থমকে। এই কয়েকদিনে গুরুর দেশকে মনের গভীরে পেয়েছি অনেক বেশি করে। আমার নারী মন প্রতিস্থাপিত অস্তিত্বে ক্রমে ক্রমে আগ্রহ ভরে হয়েছে সম্পৃক্ত। আমি দেখতে চাই আমার অহং যেন নতজানু হয় স্বামীর অনুশাসনে। তিনিও তো তাঁর গুরুকে পরখ করতে ছাড়েননি। আমি কেন তো কোনো মিথ্যে বলিনি। আমি মনে প্রাণে চাই এ দেশ স্বকীয়তায় উন্নীত হোক শীর্ষে। যতদিন না নিজের মর্যাদায় ভারত তার জায়গা করে অন্তরে শাশ্বত, ততদিন আমি বাহ্যে স্বীকৃত হব না। এই ছিল আমার জেদি প্রবণতা। আমার স্বপ্ন প্রণেতা যথার্থ জ্ঞানী, তবু কেন তিনি হলেন না সাবধানী? তার মতামতের সময় নির্ধারণে এ মতামত এতই জরুরি যার জীবনে। এই তুরীয় বিন্যাস ঠেকেছিল লঘু, আমার অন্তরাত্মার তুমি প্রভু, তাও কেন বাহ্যিক সামান্য স্বীকারোক্তি বা লৌকিক বশ্যতায় চেয়েছিলে মুগ্ধ হতে? এই ঘটনার পর থেকে সজ্ঞানে কোনো দায়িত্ব ডেকে দেননি তিনি। আমি অনেক ভেবেছি এই কদিনে, এত আত্মশাসন আগে কখনো করিনি। যে মানুষের লৌকিক কিছু পাবার নেই, শিষ্যার মুখের প্রবোধ কেন চাইবেন তিনি শুনতে? তবে কি আমার অতীত দ্বিধাহীনভাবে হতে হবে বিস্মরিত? ব্রহ্মচর্য দীক্ষা কি উপনয়ন প্রতিম, দ্বিতীয় জন্মগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি? সকালে স্বামী আসা শুরু করেছেন আমাদের ভবনে। সেই বেলুড়ের দিন যেন ফিরে ফিরে আসছে আলমোড়ায়, তবে পাল্টে গেছে আলোচনার বিষয়। বহু পর্বে আর্থ সামাজিক চর্চা, তুলনামূলক দৃষ্টিকোণে প্রাচ্য প্রতীচ্য, প্রাবন্ধিক শৈলীতে নৈতিক জীবনবোধ ও তার বিশ্লেষণে আড্ডার মূল হোতা প্রায়শই হয়ে পড়তেন সংযমহীন। আমি স্পষ্টতই বুঝতাম তৎকালীন ক্রোধের কারণ, তার হতাশা ও দুঃখ ছিল স্পষ্টতই আমাকে ঘিরে। পরোক্ষে আমার উন্নয়নই করছিলেন তিনি। তার শৌকই আমাকে নিয়ে এলো ভারত আত্মার মিলন মন্দিরে, যার প্রবেশাধিকার ছিল না কখনোই অদৃষ্টে আমার। এই স্বর্গাধিকার তিনি মানবিক স্তরে নেমে এসে বাস্তবিকই হাতে ধরে দিলেন আমাকে। এটা পক্ষপাতিত্ব। শুনতে হয়েছে তাকে নিভৃতে এমতো। আলমোড়ার সেই রাত, দ্বিতীয়ার চাঁদও হিমানী আকাশের বুকে ছিল ওতপ্রোত। যেমন এই হৃদয়ে রাজাটি আমার, আজ যেন লাগছে অনেক নির্ভার।
প্রত্যক্ষ করো দ্বিতীয়ার এই চাঁদ, চাঁদের এই শরীর ঘিরেই আসে ঈদ। চলো নতুন জীবন প্রতিজ্ঞায় হই ব্রতী। হাতে হাত রেখে সবাই থাকি চলতে নৈর্ব্যক্তিক হিমালয়ের অরণ্য পথে, শিশু চাঁদ সাক্ষী রেখে রাজনের সাথে। এ কি স্বামীর আঙ্কিক পূর্ব প্রকল্প, যা মহীয়সী ভারতের বহু জাতি একাত্মা তত্ত্বের শ্রেষ্ঠতা করল প্রমাণ অর্বাচীন ইউরোপ তনয়ার সামনে? যেভাবেই হোক আমি ভেঙে যাচ্ছিলাম সেই ধর্মানুষঙ্গিক বিভঙ্গে। স্বামীর উন্মত্ত পাগল করা কণ্ঠস্বর, ভ্রাতৃধর্মের প্রতি সহিষ্ণুতা ও নিষ্ঠা আমাকে নিয়ে চলল মহাজাগতিক এক আত্মতুচ্ছতার মেরুতে। স্থানিক পরিমিতি ও আমার কায়িক পরাবস্থা ঠিক ছিল হাস্যকর প্রতি মুহূর্তেই এই অতিমানবিকতার পরম্পরায়। ভেঙে পড়লাম তার পায়ের ওপর। যেভাবে দণ্ডিত ভিক্ষা করে জীবন তার, দণ্ডমুণ্ডের সর্বোচ্চ কর্ণধারের কাছে, অবিকল সেই বিশ্বস্ত ঢঙে নিজস্ব ঈশ্বরের কাছে বিধ্বস্ত অহঙে। 11ই মার্চে স্টারের বক্তৃতার স্বামীজি ছিলেন প্রধান উদ্যোক্তা। সেদিন আমার ভারত প্রশংসায় রাখেনি তার মনে কোনো সংশয় যে মার্গট নিশ্চয়ই ভুলেছে অতীত। ভারত ভূমিতে পুনর্জন্মের প্রতীতি তার বরাবরে। সম্ভবামী যুগে যুগের নিহিত তীব্র বিশ্বাস ও তার উদ্যোগের মূল সুর আমি এখনো ধরতে পারিনি। আমার কাছে উদ্দীপনা স্বয়ং তিনি, তার জীবনযাপন ও তার ব্যক্তিত্ব। ভারত এখনো আমার অস্তিত্বের মূল পর্যায় হয়নি। বহু বিভ্রান্তি সংশয় মিশেছিল মনে। অজানিতে তাই স্বামীকে করেছিলাম শোকস্তব্ধ। আজ সেই সংশয় হয়েছে সমাহিত। তোমার ভারত, তোমার প্রিয়তমই আমার একমাত্র অবলম্বন, হে স্বামী। কখনো তুমি চলে যেতে ঝমঝম ঘন বনে বেশ কয়েকদিনই। কখনো শিশুদের পরিবর্তে পিতার মতো ধৈর্য ধরে প্রশ্ন ও উত্তরে। কত যে গল্প, কত যে কবিতা ছিল তোমার পুঁজিতে অনায়াসে উৎপন্ন। অন্তরে ছিল নৈবেদ্যর সাজি, ভালোবাসা তার অন্তিম প্রতিপাদ্য। এমনি করে রূপকথার দিন গড়িয়ে যায় সবার জীবনে। এমনি করেই খুশির ভাঙা গড়ায় সাজানো থাকে নিজের আলমোড়া। পওহারী বাবা ও চার্লস গুডউইনের দেহাবসান। বিষময় ছোবলের পর যে মানুষ বলতে পারে প্রেমময়ের এসেছে সংবাদ, সেই মহাজীবনের স্বাদ তুমি করেছিলে গ্রহণ চিরত্যাগের বিমুক্ত জীবনে। তাই এই মহামানুষের পৃথিবী ছাড়ার উন্মেষ স্বামীকে শোকময় করেছিল। নহন্যতে হন্যমানে শরীরে, এই সত্যর কাছাকাছি পৌঁছে অদ্বৈতবাদের বট গাছও হয়ে পড়লেন বিপর্যস্ত। মানুষ জীবনের এই সত্য আমার উপলব্ধি হলো, সাথে তরণে বাড়ালাম শ্রদ্ধা মানুষ স্বামীতে। অলৌকিক মান্দাস যায় ভেসে দক্ষিণের এক পাহাড়িয়া দেশে। স্বামী যদি হন বেদের অন্তর, গুডউইন তবে শ্রুতিধরদের একজন, যিনি সেই মহান শাস্ত্র ভারত ভূমিতে রেখেছিলেন জাগ্রত। স্বামী গত কটি বছরে যা বলেছেন, বক্তব্যের পূর্ণতা ও তার আয়োজন 10টি আঙুলে ঝড় তুলে গুডউইন নিজের পরিশ্রমে করেছেন গ্রন্থায়ন। কেরিয়ার বিসর্জন দিয়ে খিদে তেষ্টা জয় করে এই মহান মানুষটি শুধু জীবন দর্শনকে সম্বল করে চলে এসেছিলেন বিমূর্ত ভারতে। তিনি আবাসিত ছিলেন উটকামন্ডে। পাহাড়ি এক ভয়ানক টাইফয়েড তাকে পওহারী বাবার মৃত্যুকালীন সমকক্ষ করে তুলল। গুডউইন চলে গেলেন। বিদায়কালীন শেষ দেখা যে হল না, এই শোকের রেশ স্বামীর মনে থেকেই গেল।
বন্ধুত্ব এক তীব্র সাংসারিক বন্ধন। এই তথ্য স্বামী জানতেন সম্যক ও তীব্রভাবে। তাই তিনি প্রিয়দের সম্পর্কের বৈভব থেকে থাকতেন ভৌগোলিক দূরত্বে। এই ছিল তার নৈমিত্তিক দুর্বলতা। যতবারই আমি থেকেছি পার্থক্যে, এই সান্ত্বনায় সামলেছি নিজেকে। লৌকিক শোকে যেই তুমি ভেঙে পড়ো প্রিয়, আমি স্পর্শিত হই। তুমি তো ঈশ্বর আমার, ঈশ্বর প্রতিম নও। মানবিক শোকায়ুধে যেই তুমি পরাজিত প্রিয়, বিন্যস্ত চালা থেকে খসে যায় টালি, চটুল অশ্রু ঋতু আঙিনা ভাষায় অবিরল, ভেঙে যায় ঘর বাড়ি, তার সাথে ভেঙে পড়ি আমিও। অন্যেরা কি চায়, চাই না বুঝতে। আমি তোমাকে ভাবি চূড়ান্ত স্থিতিতে বা ধ্বংসমুখীন গতিতে। তোমার প্রত্যেক বাক্স্ফূর্তি আমাকে সৃষ্টি সুখ দেয়। শিল্পীর তুলি হাতে ইজেল ভরিয়ে ফেলি ঝড়ে, বজ্র প্রতীক আঁকি। হে আমার একান্ত ঈশ্বর। আলমোড়া থেকে কাঠগোদাম হয়ে পাঞ্জাব কাশ্মীর অভিমুখে এক জলপ্রপাতের ধারে ক্যাম্পে, কামিনী ফুলে ভরা রাস্তা পেরিয়ে। এ কোন পুষ্পগন্ধ বিস্মরিত করে দেয় বর্তমান ভবিষ্য অতীত। এ কোন জ্যোৎস্না নামে পাহাড় ছাপিয়ে ভুলিয়ে দিয়ে তুচ্ছ হিতাহিত। আমি এই অলৌকিক পৃথিবীর কতটুকু জানি, জানিয়াছে কি? বিস্তৃত বনানী থেকে বিলাপিত রুক্ষ ডাক বন ময়ূরটির, অথচ একটু আগে অন্য কোনো রাত পাখি আনন্দ শীষ গেয়েছিল চুম্বনের ফাঁকে। এই তীব্র জ্যোৎস্নায় তুষার পৃথিবীর ছায়ায় স্পর্শিত তুচ্ছ এ শরীরও। প্রভু मेरे अवगुण चेतन धरो, समदर्शी है नाम तुम्हारो, चाहे तो पार करो। আমি সেই ছায়াকল্প সুন্দরের কাছে হয়ে আছি ঋণী। ইচ্ছে হয় পাতা হয়ে মিশে যেতে গাছে, হতে বৃক্ষ বিনোদিনী। এক মায়া এক ব্রহ্ম कहत सुरदास सवारो, अज्ञान से भेद हटबे ज्ञानी काहे भेद करो। অযাচিত শ্লোক মুহুর্মুহ উচ্চারণে ক্লান্তিহীন প্রভু। এ কোন কল্প জগতের আবহ বা অবতারীয় পরিকল্প? মানবিক উচ্ছ্বাসে মানুষ সঠিক। চারপাশের মানুষ এই শ্লোকে যতটা পারে আলোকিত হোক। অন্ধকার সরে যাক, হোক আলোকিত আবহ। তমসো মা জ্যোতির্গময়, মৃত্যু চিন্তা দূর হোক, অমৃতাকাঙ্ক্ষায় শ্রেয়। মৃত্যুর মা মৃতঙ্গময়, আত্মস্তুতি শেষ করো, ত্যাগী মুক্তির বেদী। আবির্ভাবির্ম এধি। চাই বুঝতে তার প্রকল্প সমূহ। বিস্তৃতি ও বহুমুখীনতায় হচ্ছে বিভ্রান্ত, তবুও বহুমাত্রিক কাজের মাঝেও কেন্দ্রবিন্দুতে নজর রাখার পদ্ধতি অভ্রান্ত। কোনো পোড় খাওয়া রাজনীতিক বা ব্যবসায়ী সময় জ্ঞানে তাকে টপকাতে পারবে না অবশ্যই। এরকম কর্মস্পৃহা সচরাচর দেখাই যায় না, কিন্তু মাঝে মধ্যে তার শিশু সুলভ বায়না মনকে সঞ্জীবিত রাখছে। কিন্তু শরীর ভাঙছে দ্রুত, মনের বায়না শরীরকে ধ্বংস করছে ক্রমাগত। শরীর বিষয়ক মন্ত্রণায় রেগে উঠছেন তীব্রভাবে। পছন্দ ও অপছন্দের সীমারেখা হয়ে উঠছে স্বাবয়ব। ভারতের মানুষ ও ভারতের সামগ্রিক উন্নয়ন তার চিন্তা মালিকার মূল সম্ভার এ নিশ্চিত এখন। তবে কি স্বামী সর্বজাগতিক নন, খ্রিস্ট বা বুদ্ধের মতো? তবে যে তাকে আমি অবতার জ্ঞানে প্রত্যহ পুজো করি মনে মনে, তা বীর পূজা গোত্রের কোন নারী সুলভ স্তুতির ব্যক্তিগত আচার মাত্র। ভাবনায় ডুবুরি নামাই বারবার। শেষে খবর দেয় হানাবাড়ি,
শয়ে শয়ে কাঁপতেন সাগরের নিচে, নাম ফলকে লেখা আমি, তুমি, সে। এরও বাইরের অক্ষর নিয়ে যারা বাঁচে এ গ্রহে, তাহাদের কথা, শুধু তাহাদের কথা আগ্রহে ভাবে জীবন ভোর। তাহারা অবতীর্ণ হলে মানুষ মুক্তি শর্তে হেসে ওঠে অবিকল মানুষের মতো। বুঝি ভারত এক প্রয়োগ ভূমি, ভিন্ন কিছু নয়। ভালো লেগে যাওয়া সবচেয়ে যোগ্য মনোনয়ন তাঁর। শঙ্খধ্বনি আন্তরিক হলে যেমন সন্ধ্যের মেঘ নামে তুলসী তলায়, শিশিরের রূপকথা অজানিত থেকে যায় বেনামি ঘাসের শরীরে, তেমনি কোনো অনসুয়া শব্দের দোটানা আমাকে প্রবুদ্ধ করে এই দেশ, এই মাটি, পাহাড়, নদীকে ঘিরে থাকতে। কোনো আত্মীয় সৌরভ বা আদরের স্পর্শ যখন তখন খোলা মাঠ, পাহাড়তলিতে, দেবদারু, পাইন বা বন খিরিসের ঝরা পাতা বিছানায়, শৈশব, তুমুল রোমাঞ্চিত শৈশব, আহা, চিরায়ত আকাঙ্ক্ষিত শৈশব, আহা, আমার ভারত যেন আমার শৈশব, আহা। পাঞ্জাব, কাশ্মীর। চরকা ঘুরে, সুতো বনে সুচারু আঙুল, নির্ভার সৃজন সূত্র কাপাসের, বিচ্ছিন্ন দেহ থেকে নিরাসক্ত আত্মার মতো ভেসে চলে অনর্গল। এই সেই বীরভূমি পাঞ্জাব। এখানে নিজেকে সাজাবো। স্থূল চেতনা যা মননকে সংকীর্ণ করে, তার অঙ্ক পাল্টে সাজাবো নিজেকে নতুন সাজে। রাজার জন্মভূমি প্রতিম এই পাঞ্জাবে। পাঞ্জাবে বীরাঙ্গনা চরকার বলদৃপ্ত সুরেলা টঙ্কারে আবহকে করে তোলে সংযমী উপলব্ধ। চরকা ঘরে সোহম শিব হোম শব্দে তুমি সে, তুমি সে, এই উপলব্ধি, শিব হোম মন্ত্রধ্বনি ও পাঞ্জাবের ইতিহাস মুখীনতা আমার প্রতি দেহ কোষে ভারতাত্মার সুচারু বনেদি জল ছবি ও শিলমোহর ছাপে বৈভবের। আশ্চর্য, বৈভবের দোষে বা গুণে বিস্মৃত এ ভারত তার সংস্কৃতিময় অতীত। আর আজকের এ দারিদ্র শয্যাতীত, এত ঐতিহ্যময় ইতিহাস ও সংস্কৃতি, এত মহান মানুষের পদচিহ্নে যে দেশের ইতিহাস আকীর্ণ, তার সংকটময় অস্তিত্বের ঘোলাটে ও বিবর্ণ দৃষ্টি, ক্ষীণ অত্যাচারিতের কণ্ঠস্বর আমার প্রপদ থেকে কেশাগ্র কাঁপিয়ে দেয় তীব্র প্রতিক্রিয়ায়। ভেতরের বাড়িঘর ভেঙে চুরে যায়। আমি কালিকা মূর্তির কথা ভাবি। এই আমার কাঙ্ক্ষিত দেবী। মিঙে যাওয়া জীবন ছেড়ে হতে হবে নিহিলিস্ট ফের। আমার রাজনের পথ অহিংস। সেখানে দ্বৈরথের অবকাশ নেই। তার ভার বেগ একাই প্রভূত। কর্মযোগেও তিনি অদ্বিতীয়। তবে আমাকে কেন টানলেন এই যজ্ঞে, যেখানে অজস্র গুরু ভাই তাদের চেনা পথে ও ক্ষমতায় অনেক যোগ্য আমার চেয়ে? আমি নিশ্চিত যে স্বদেশ মুক্তির সব জানা ও সম্ভাব্য পদ্ধতি স্বামী প্রয়োগ করতে ইচ্ছুক। সশস্ত্র বিপ্লবের ভুলচুকও তিনি ক্ষমা করতে রাজি, যদি তা ভারতকে সেই সাজে সাজায় যা তাঁর দেবীকল্প প্রকৃতি, বিমূর্ত, মানবিক ও তিতিক্ষাব্রতী। আমার এই হোক কাজ। বর্ণাঢ্য মননের মন্তাজ ছেড়ে যুব দল গঠন, যারা হলে প্রয়োজন বারুদ মুঠোয় চেপে দেবে ঝাঁপ চরম বিপদে। ভারত ও স্বামী টানা পড়েন। রাজার কাছে ধরা পড়িনি, ত্রস্ত হয়ে আছি মনে মনে। পালা করে তার সাথে কাশ্মীর উপত্যকার পথে চলেছে। পপলার চেনারের দেশে ফুটে আছে ভুলিও না মোরে ফুল, সারি সারি পাহাড়ের খাঁজে। ঠান্ডা বাতাস, পশ্চিমী ঘ্রাণ, অথচ এ দেশ স্বাধীন।
ম্লান হয়ে থাকা পরাধীন ভারত ভূখণ্ড ছেড়ে দৃপ্ত অশ্বরথে চলেছি যেন মহাভারতের শীর্ষ ভূখণ্ডে, এক শাশ্বত বনেদি রাজ্য, যার স্বাধীন রাজা ডেকেছেন স্বামীকে এক কলেজ প্রকল্প রূপায়ণে সাহায্য করতে। স্বামীর এই কাজে অদম্য উৎসাহ, এরই সাথে অন্য সব কাজ, ভ্রমণ সাথীদের তদারকি, সুবিধে অসুবিধে প্রয়োজন, ধর্মালোচনার মাধ্যমে আত্মিক উন্নয়ন অব্যাহত রাখতে তিনি একাই শিক্ষক, বন্ধু ও অভিভাবকীয় সমস্ত দায় ও দায়িত্ব নিয়েছেন যেচে। এই মানুষটির বহু মূল্যবোধ এখনো গিয়েছে রয়ে অধরা। বেসামাল হয়ে যান ক্রোধে, কোথায় অভাব হয় বোধের। কখনো দণ্ডিতের সাথে একাত্ম, কখনো নিজেকে ভাবেন ব্রাত্য। যে সংসারকে প্রপঞ্চময় বলেন, তাকেই প্রেমময়ের লীলাভূমি ভেবে পৃথিবী ভাসান চোখের জলে। এই দ্বন্দ্ব বুঝতে পারি না আমি। সংসারের মায়া যে তাকে কাতর করে না তা নয়, বৈবাহিকীর পবিত্রতা তাকে স্পর্শ করলে তিনি স্বীকৃত হন। কেন এত লাগে ভীতি? যে কোনো ছোট মন খারাপের জন্য মনে হয় নিজেকে দায়ী। গ্রহণীয় নয় পার্থিবে এমন ভাবও সৃজিত হয় মনে। তিনি যোগে শ্রেষ্ঠ, তার সন্তাপনার মাত্রা পৃথক, কিন্তু এই ক্ষুদ্র কোষের অবুঝ আরতি নিয়ত করে দোষী। ক্রমশ দ্বন্দ্ব বাড়ে, ভিতরে বাইরে। লৌকিক আবেগের চেয়েও যার দাপট বেশি, এমন কাজের নেশা আমাকে জারিত করে। এই দেশই একমাত্র টেনে রাখতে পারে তার থেকে আমাকে লৌকিক দূরত্বে। এ তত্ত্ব সঠিক। এক মুসলমান প্রৌঢ়া, সাদা ঘোমটার উপরে বাহারি লাল টুপি, আশেপাশে বর্ণময় সন্ততি, মাতৃমূর্তিতে ভাস্বর হয়ে বসে আছেন সবাইকে নিয়ে। গোটাচ্ছেন নরম ও রঙিন উল, যেন আজীবন উষ্ণতায় নির্ভুল। উপযাচক হয়ে স্বামী আমাদের পরিচয় করালেন। গভীর বোধে ও বিবেচনায় এই রমণী স্বামীর হৃদয়ে অনন্য জায়গা অধিকার করেছিলেন গতবারই। ধর্ম সংস্থাপনে এই নারী অনেক ওপরতলার। ইনি নিজে কোন ধর্মীয়, এই সামান্য প্রশ্নেরও অসামান্য উত্তর শুনিয়েছিলেন স্বামীকে গত পরিচয়ে। ইনি ধর্ম অবলম্বনেও ঈশ্বরকে কৃপাময় মানেন। এরই বাড়িতে আমরা সবাই কাটাবো কটি রাত। কাশ্মীরের জনগণ মনে বেশ পরিচিত স্বামী। প্রবল ধর্মালোচনা, স্বামীর অতিরাগ প্রবণতা ও জোরদার আধুনিক বৈজ্ঞানিক তর্ক ও যুক্তি গোঁড়া হিন্দু মহলকেও নাড়িয়েছিল প্রত্যক্ষে। এরকম গতিময় সাকার মহাদেবকে উপত্যকার সবাই আদরে গ্রহণ করেছিল। স্বামীর মনও হয়ে উঠছিল ক্রমশ সংসারমুখীন। প্রায়শই চারিত্রিক স্থিতিস্থাপকতার গুণে চাইছিলেন লোকাচার থেকে মুক্তি, ঐকান্তিক সাধনায় নির্বাসন, এক চূড়ান্ত আত্মমগ্নতায় আচ্ছন্ন। প্রকৃতই ক্লান্ত হয়ে পড়ছিলেন প্রতিদিন। তবুও এই শ্রান্ত ও ক্ষীণ শরীরে তার উদ্যোগ ঠিক দুরন্ত বালকের মতো। মানুষজন, সঙ্গী সাথী সব ছেড়ে কোনো বনান্তে হঠাৎই তিনি চাইছিলেন যেতে, কোনো বোঝাপড়া ঈশ্বরের সাথে। আমরাই নানা আবদারে তাকে রেখেছিলাম ধরে। ভারত, মূল্যবোধ, কি যে অলৌকিক টান! কোনো এক অলীক সাম্পান বহে চলে বিপ্রতীপ স্রোতে। চলেছি স্বপ্নের দেশ দেখতে। এক প্রাচীন হিন্দু মন্দির, অত্যন্ত গোঁড়া ও পবিত্র তীর্থ হিন্দুর। অলীক সাম্পানে বৈঠা হাতে এক বৃদ্ধ মুসলমান। স্বামীজি নেমে পড়েছেন নৌকো থেকে সবার প্রথমে একাই। আমরা তিন পশ্চিমী, পায়ে জুতো, সপ্রতিভ, নৌকো ছেড়ে দ্রুত সবে নামতে যাব ডাঙায়।
বৃদ্ধ মাঝি প্রবল আপত্তি জানান। জুতো পায়ে এ পুণ্য তটে তিনি দেবেন না নামতে। হেঁটে যেতে যেতে অবিরল শ্রদ্ধা ঝরে। অবিস্মরণীয় এই বৃদ্ধর বোধ ব্যক্তিগত প্রশিক্ষণের গুণ না, ইতিহাস ও অসংখ্য মানুষের বহু সহস্র বছরের প্রয়াস এই বৃদ্ধ মাঝিকে অনায়াসে উন্মুক্ত করল সাময়িক বুদ্ধর বেশে। ভারতের এই আবহ শুদ্ধির বার্তা দেশ, মাটি, বাতাস, স্বামীর তীব্র অতিরাগের সহসা সহজ কারণ উপলব্ধ হই। যাই নাট মন্দিরে নগ্ন পায়ে। স্বামী আবার হয়েছেন শিশু, মাতৃমূর্তি দেখে বিস্মরিত। ভবিষ্য, বর্তমান, অতীত, দেশ, মানুষ সব ভুলেছে, শুধু মা মা মা। কি কারণ অযৌক্তিক উচ্ছ্বাসের? কে এই মা? কেন তিনি অনায়াসে স্বীকৃত যে দেশ, মানুষ সব ভুলবেন? আবার না হয়ে পড়ি বিভ্রান্ত ফের যেন। মন ভরে আছে তীব্র খুশিতে। এই বিভ্রান্তি, এই অতিরাগময় স্থিতি সবই ভালো লাগে। তবু পশ্চিমের অনুসন্ধানী মন সংশয়ী। স্বামী হন সমাজমুখী ফের, নিজেই ভিত গড়েন বনেদি তত্ত্বের। তাঁর ধর্ম পর্যালোচনা ও বাণী প্রতিটি স্মরণিক্ষেপ শ্রোতাদের মননে প্রবিষ্ট হচ্ছিল ব্রহ্মাস্ত্র সদৃশ। ভেঙে পড়ছিল ছোট মাঝারি গৃহস্থালী দাসের ঘরের মতো নির্বিচারে। বাধ্যত উপস্থিত শ্রোতাদের শরীরের ভাষা পরিবর্তিত হচ্ছিল প্রতি স্বরক্ষেপে। লোকাচার সংস্কারের ভিত উঠছিল কেঁপে। মীরাবাই ধীর পায়ে বৃন্দাবনে সনাতন গোসাইয়ের আখড়ায় কৃষ্ণ কথা অবগত হতে চেয়ে এসেছেন। কি অভিপ্রায়ে মীরাবাই এ আখড়ায় যেতে চায়? ফিসফাস, লঘুশ্বাস, আকাশে বাতাসে গেল গেল জলাঞ্জলি, চারিত্রিক ন্যায় নীতি, নারীদের কোনো ফেরে রুখবার আবহাওয়া বৈষ্ণবীয় আঙ্গিক সে সময়। বৃন্দাবনের এ আশ্রমে নারীদের আসা নিষেধ। এই তথ্য সনাতন দূত মুখে দারিককে পাঠাতেই মীরাবাই প্রত্যুত্তরে ধীর স্বরে সুগভীর প্রজ্ঞায় সনাতনে জানালেন, কৃষ্ণ বিনে বৃন্দাবনে পুরুষ কই? ও গোসাই! এই শুনে সনাতনের দেহ স্থির। যাবতীয় অহমিকা সাধিকার দুই পায়ে বিসর্জিয়ে প্রণিপাত। স্বামীর মুখে এই কাহিনী শুনবার পর অতি হীন লাগলো নিজেকে। মনে হলো আমি যেন এখনো 16 বা 17 প্রগল্ভ কিশোরী। এত কাছে থেকেও জ্ঞানের দরজার কড়াটা পারিনি ছুঁতে। কি প্রভেদ এক বা বহুতে! আত্মবিসর্জন হলে প্রকল্পিত মূর্তি যা, মাতৃভূমিও তাই। বহুতে ভিজতে চায় কেউ, কেউ কেউ একান্তিক ঢেউয়ে ভাসে। যত মত তত পথ, যদি মানি তবে দ্বৈরথ কোথায়? আত্মগরিমা দিতে বিসর্জন কোনো এক কৃষ্ণের তাই প্রয়োজন। নিহিলিস্ট জাতীয়তাবাদ ও সনাতন হিন্দুত্বের এই তফাৎ। কবির ব্যাখ্যা। উপদ্রুত জীবনের কাছে আমরণ নিস্তার চাইছে সবাই। বনেদি অন্তরাল থেকে উপছিয়ে বেরোয় না ধ্রুপদী মানুষ। আবছা বিভঙ্গে শুধু জৈবনিক ফিসফাস চলে। সবকিছু শেষ হলে পড়শিকে ডেকে বলে, এ হবারই ছিল। এক একটি উন্মাদ কখনো সখনো ছিটকিয়ে বেরিয়ে আসে প্রথাগত সামাজিক লাইনের থেকে। সে পিঁপড়ের মতো 10 গুণ বোঝা নিয়ে হাঁটতে শিখেছে। প্রয়োজনে পাখা মেলে ঝাঁপ দেবে চূড়ান্ত আগুনে। কোনো এক বড় মাপ খুঁজে নিয়ে এই উন্মাদ
সকাল সন্ধে খাটে, আষ্টে পৃষ্ঠে জড়ায় নিজের ফেলা ফাঁদে। ঝকঝকে পাত্র তুলে জল খেতে গেলে কুণ্ঠিত হয়ে পড়ে নিজের দোষেই। ভাবে স্বজন বন্ধু সব ঠিক আছে তো। সারাদিন পাথর ঠুকে গুঁড়ো গুঁড়ো করে, ঝকঝকে করে দেয় পথিকের চলবার পথ। দিন শেষে যখন সে অবনত হয়ে পড়ে, গোধূলি আসেন, একটু থমকে যায় সন্ধ্যের সময়। সূর্য সারথি লাগাম উস্কে দেয় 7টি ঘোড়ারি। পরি হয়ে ছুটে আসে শুভ চেতনা, আলগোছে চুমো দেয় সে রাক্ত কপালে। অভিমানী যত ফুল ঝরে পড়েছিল, উড়ে উড়ে এসে তারা হয়ে যায় মালা। পাগলটি অতঃপর বাম হাতে কলম নিয়ে নিজের খেয়ালে ধারাপাত ভেঙে চুরে ভুল অঙ্ক কষে। ঈশ্বর নামে নেবার পরিদের মাঝে বিস্ফারিত 2 চোখ, পাগলকে দেখিবার তীব্র আয়োজন। নৃত্য ভঙ্গিমায় তার ডান হাতখানি আকাশের দিকে উঠে যায়। মুদ্রিত বিভঙ্গে তিনি আরো কিছুক্ষণ, তারপর রায় দেন, রাত্রি তুমি থামো, আলোকিত হয়ে যাক পৃথিবী এখন। উত্তর মেলেনি বলে পাগল এবার 2 হাতে কলম ধরে ভাঙবে ঠিক করে, ছেঁড়া পাতা মুঠো করে, ধ্বংসে উদ্যোগী। বিধাতা শিউরে উঠে হন নত জানু, বলেন এ অঙ্ক ভুল নয়, পাগল ক্ষেপো না, এ এক অমূল্য শাস্ত্র, বহুদিন আউট অফ প্রিন্ট। অমরনাথ যাবার পথ, পাহেলগাঁও, হয়তো আখরে গাঁও, পৃথিবীর শেষ গ্রাম। রাস্তা চলে গেছে এঁকে বেঁকে স্বর্গ কাননের দিকে। এরপর 2 পশলা বৃষ্টি, ছাপিয়ে উঠেছে অনেক সবুজ, হিল হিল করে দুলছে ভোরের পুষ্পলতা। এডেলওয়েজের গালচে যেন পেতে রেখেছে কেউ চন্দনবাড়ির রাস্তায়। হাজারে হাজারে মানুষ কি উদ্দেশ্যে চলেছে তো চলেইছে। অস্থায়ী তাঁবুর বিছানায় এক একটা রাত, জ্যোৎস্না মহলে 2-1টি তারাও। শ্রাবণের মেঘ মোটেই ভারী নয়, বাংলার মতো ছাড়া ছাড়া খেয়ালি উড়ছে। বিছানার নিচে ফুটে আছে নীল সাদা আনিমন ফুল। ফুটেছে কখন তা খেয়াল করিনি। কখন যে উদ্ভিদ তার নির্মাণে মগ্ন থাকে, কোন ফাঁকে ফুটে ওঠে ফুল। জুনিপার দগ্ধ হয়ে উষ্ণতা দেয় ক্যাম্পের মানুষ বন্ধুদের। তুষার বর্তর ঢলে ফুটেছে ধাপে ধাপে ফরগেট মি নট। আমরা চলেছি অমরনাথের পথে। জীবন্ত পসরা নিয়ে অমর্ত্য লোকের দিকে চলা যায়। এ কোন স্বপ্নের দেশ, সাথে কোন স্বপ্ন জাদুকর। অঙ্গীকার ভেঙে গড়ে অনিরুদ্ধ সেজেছেন যেন। মানুষের কাছে মানুষের দোষে গুণে স্পর্শিত না হবার এক অদ্ভুত সন্ন্যাসের মাঝে রয়েছেন গত কয়দিন। অহেতুক কৃচ্ছ সাধনে স্বামীর আপত্তি। পাহাড়ের অত্যুচ্চে উঠেও জীবন বোধহীন ভুলে না দৈন্য সাধনা, ব্যক্তিগত পূজার্চা সমাপনে হয়ে থাকে লীন। পোয়াতি ইঁদুরের ঘ্রাণে যেমন দাঁড়াস ভেঙে ফেলে চলন শৃঙ্খলা, খড়ের গাদার ভেতর করে হাঁসফাঁস। উপচারে মগ্ন হতে হতে সাধু সন্ন্যাসী ভুলে যায় পৃথিবী মানুষ। ঈশ্বর এদের থেকে দূরে চলে যান ক্রমশই। এই বোধে স্বামী প্রত্যেক সাধুর তাঁবুতে ক্লান্ত পা টেনে টেনে পৌঁছেছেন গ্লানি ভুলে প্রতি সন্ধে প্রভাতে। যিশু ও বুদ্ধ, মরণ ও জীবন বোধ। আমার পশ্চিমী শহুরে মনন দুর্লঙ্ঘ পাহাড়ি ঢালে সন্তাপিত বিশৃঙ্খল নুড়ির মতন গড়িয়ে যাচ্ছে বেহাল। যে প্রতীচ্য নায়কের একমাত্র শ্লোক মৃত্যু বেদনা ক্লেশময়, তার মন্ত্রধ্বনি কি শুনেছে
কৃষক, শুনেছে কি সব সাধারণ? বুর্জোয়া জীবনের সাধারণ টানে নির্যাতিত হবার শঙ্কায় ঈশাকে ঈশ্বর বোধে মনে পশ্চিমী ভক্ত দিয়েছে আশ্রয়। ভারতের জীবনার্দ্র শীর্ষ মানুষেরা মৃত্যুকে করেনি প্রয়োগ জীবন আঙ্গিকে। মৃত্যু ও জীবন পসরা, এই বোধ সঞ্চারিত হোক, এই বোধ সঞ্চারিত হোক ক্রমে ক্রমে। অন্তর্লীন অহংকারী আমি ভেঙে চুরে যাক, বিপর্যস্ত অহংয়ের ধ্বংসস্তূপে ব্যতিক্রমী হে মহিমময় হেঁটে চলে ফেরো তাই, তোমাকে মানুষ জেনে বিভ্রান্ত হই। বুদ্ধকল্প হে মহাজীবন, জেনেছ পৃথিবী মায়ার, অবিকৃত সত্য যদিও তাহার পেছনে আছে এ সনাতন বোধ স্বয়ং বুদ্ধরও প্রাচীন। পৃথিবী প্রপঞ্চময় বলে তুমি অচেনা সাধুর সাথে স্মিত হেসে চলে যাও পাহাড় চূড়োয়। মায়াময় পৃথিবীতে অনায়াসে দূরত্ব বাড়িয়ে যাওয়া, এও কি সাধনা? আমিও কি আরেক নমুনা মাত্র? আর কেউ নই, কেউ নই। যেটুকু বুঝেছি তা যে নির্ভার, এ কথা সত্য মানি। যা কিছু বুঝিনি তাও দিতে চাই চরণে তোমার স্বামী।